নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং আমার সাথে রয়েছে আমার সহকর্মী অর্পণ। ফুটবল বিশ্বকাপ শুরু হতে কিন্তু হাতে বেশি দিন সময় নেই এবং আমরা কিন্তু প্রত্যেক দিন একটা করে স্কোয়াড নিয়ে আলোচনা করছি এবং সেখানেই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হবে এমন একটা দল, যেই দলটা কিন্তু বলা যেতে পারে বিশ্বকাপের মঞ্চে অন্যতম সফল দলগুলোর মধ্যে একজন এবং তারা কিন্তু শেষ বিশ্বকাপ জিতেছে 2014 সালে। তারপর থেকে তাদের বিশ্বকাপের জার্নিটা কিন্তু খুব একটা ভালো হয়নি এবং বলা যেতে পারে 2014 বিশ্বকাপের পর যেটা বিশ্বকাপের ইতিহাসে মিথ হয়ে রয়েছে যে বিশ্বকাপ জেতার পরের বছরের বিশ্বকাপ কিন্তু ভালো খেলতে পারে না কোনো দল, তারা কিন্তু লিগ পর্যায় থেকেই বাদ হয়ে যায়। সেরকমভাবেই কিন্তু শুরুটা হয়েছিল 2018 সালে, কিন্তু তারপর থেকে কিন্তু চেনা ছন্দে ফিরতে পারেনি। কথা বলছি জার্মানির কথা। অবশ্যই জার্মানি এই বিশ্বকাপে খেলবে, তাদের স্কোয়াডে কিন্তু সেইভাবে কোনো স্টার প্লেয়ারের নাম নেই। সেই স্কোয়াড নিয়ে কিন্তু এখনও যেভাবে ফুটবল মহলে জল্পনা কল্পনা চলার কথা সেরকম জল্পনা কল্পনা চলছে না, কিন্তু তারপরেও এই স্কোয়াডটা কতটা ব্যালেন্স বা এই স্কোয়াডের শক্তি বা দুর্বলতা কী সেটা নিয়েই আজকে আলোচনা করব। আমার সহকর্মী রয়েছে অর্পণ, তোমাকে জিজ্ঞাসা করব যে স্কোয়াডটা জার্মানি ঘোষণা করেছে সেই স্কোয়াড নিয়ে তোমার কি মনে হয়, কীরকম একটা স্কোয়াড, সেটা কতটা কম্প্যাক্ট এবং তাদের গেম প্ল্যান কি হতে পারে? আচ্ছা, জার্মানি স্কোয়াড নিয়ে আলোচনা করার আগে একটা কথা বা একটা লাইন যেটা বিশ্ব ফুটবলে বা যেটা ঘোরাঘুরি করছে সেটা হলো যে বিশ্বকাপ এসে গেছে এই আমেজ যদি তুমি বুঝতে না পারো তার মানে তুমি একজন জার্মান টিমের সাপোর্টার। কারণ জার্মান টিমকে নিয়ে কিন্তু একেবারেই আশাবাদী নয় তাদের সমর্থকেরাও কিন্তু আশা করছে না যে এবারেও জার্মান বেশ ভালো কিছু করতে পারবে বা অনেক দূর অবধি যেতে পারবে। সেইখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে জার্মানের যে স্কোয়াড সেই স্কোয়াড কিন্তু সেরকম কোনো আশা তৈরি করছে না বা আশা দেখাচ্ছে না। যদিও জার্মান স্কোয়াডে আমরা দেখতে পাচ্ছি গোলকিপারে ম্যানুয়েল নয়রের কামব্যাক, ম্যানুয়েল নয়রের কিন্তু গোলকিপারে কামব্যাক এবং ম্যানুয়েল নয়রের গোলকিপারে কামব্যাক হিসাবে আমরা যদি দেখি তাহলে এখানে 2002 বিশ্বকাপে আমাদের একটু চলে যেতে হয়। 2002 বিশ্বকাপ জার্মান টিম যাকে নিয়ে একেবারেই কোনো আশা ছিল না, জার্মান ফুটবল বিশেষজ্ঞরা বলেছিল যে এই টিমটা গ্রুপ স্টেজ থেকে ফিরে আসবে। সেইখানে দাঁড়িয়ে বারের নিচে অপ্রতিরোধ্য হয়ে দাঁড়ায় এমন একজন মানুষ যার নাম অলিভার কান। তিনিও কিন্তু সেইটাই 2002 বিশ্বকাপে তার হয়তো সেই সময় যেমন ছিল যেই সময়টা এখন ম্যানুয়েল নয়রের চলছে, সেই ম্যানুয়েল নয়রকে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারবে জার্মানি টিমে? কারণ জার্মানি টিমের এখন সবচেয়ে বড় লিডার এবং লিভিং লেজেন্ড যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা ম্যানুয়েল নয়রই। তিনি ম্যানুয়েল নয়রকে জার্মানিতে কতটা তিনি সেই সাপোর্টটা দেবেন, এবং কারণ এই ম্যানুয়েল নয়রের সাথে আমরা পুরনো ম্যানুয়েল নয়রের কিন্তু তুলনা করলে চলে না। সেই ম্যানুয়েল নয়র আর এই ম্যানুয়েল নয়রের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তারপরেও তিনি কোন পর্যায়ে গিয়ে ফুটবলটা খেলবেন এবং তিনি কীভাবে ফুটবলটা খেলবেন সেটা কিন্তু নির্ভর করছে জার্মানির দলের ওপরে। একদম। এরপরে জার্মানির যদি আমরা দল দেখি, আমরা জার্মানির দলে কিন্তু বেশ কিছু ভালো প্লেয়ার দেখতে পাচ্ছি। যেমন সেন্টার ব্যাকে জোনাথন তায়ের মতন একজন প্লেয়ার আছেন যিনি খুবই সুন্দর একটা সিজন কাটিয়েছেন বায়ার্ন মিউনিকের হয়ে। আমরা নিকোকে দেখতে পাচ্ছি বরুসিয়া ডর্টমুন্ডের, আমরা থিওকে দেখতে পাচ্ছি যে রয়েছে হলো তোমার নিউক্যাসেলের। কিন্তু এইখানেও আবার একটা প্রশ্ন হচ্ছে যে রুডিগারের চয়েস। রুডিগার কিন্তু ক্লাবের হয়ে যতটা ভালো দেশের হয়ে ততটাই খারাপ। জার্মানির হয়ে রুডিগারের পারফরমেন্স কিন্তু সব সময় বেশ খারাপ, এবং সেখানে ইয়ান বিসাক বা গিন্টারের মতন প্লেয়ার যারা দুজন কিন্তু বাইরে রয়েছেন এবং যাদেরকে রেখে জার্মান স্কোয়াড বানানো হয়েছে, সেটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন হয়েছে। ইয়ান বিসাকের মতন প্লেয়ার কি করে বাইরে থাকে, যিনি এত ভালো একটা সিজন কাটালেন ইন্টার মিলানের হয়ে, তাকে কেন দলে নেওয়া হলো না? এই জায়গাটা কিন্তু আমাদের একটা বিশাল বড় প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু সেন্ট্রাল ডিফেন্সে রয়েছেই। এরপরে আমরা যদি চলে যাই তাহলে দেখতে হবে যে আমাদের জার্মানিতে রাইট ব্যাক অপশন নেই। তুমি যদি জার্মান টিমটা একটুখানি দেখো তাহলে দেখবে রাইট ব্যাক অপশনটা নেই। রাইট ব্যাকে কে খেলবে? জশুয়া কিমিক। এবং জশুয়া কিমিক কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি রাইট ব্যাক খেলেন, কিন্তু জশুয়া কিমিক না থাকলে কে? কোনো উত্তর নেই। জশুয়া কিমিক ছাড়া কেউই নেই রাইট ব্যাকে খেলার মতন। সেইখানে দাঁড়িয়ে জার্মানের রাইট ব্যাক অপশনটাতে কিন্তু কি হতে চলেছে আমরা এখনো নিজেই জানি না। লেফট ব্যাক অপশনে জার্মানিতে বেশ কিছু ভালো প্লেয়ার রয়েছে, যেমন ডেভিড রায়াম রয়েছে। আশা করা যায় ডেভিড রায়ামই লেফট ব্যাকটা খেলবে। ব্রাউনও খেলতে পারে, তবে আমার মনে হয় ডেভিড ব্রায়ানই খেলবে। এরপরে আমরা যদি চলে যাই ডিফেন্সিভ মিডফিল্ডে, তাহলে ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু বেস্ট চয়েস হতে চলেছে আলেকজান্ডার প্যাভলোভিচ, যে বায়ার্ন মিউনিকের হয়ে 22 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার, দুর্দান্ত ফর্মে রয়েছেন এই মুহূর্তে। এবং আলেকজান্ডার প্যাভলোভিচ কিন্তু খুব ভালো খেলছেন, এই কথাটা বলতেই হয়। তিনি সেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার নামটাই থাকছে, কারণ জশুয়া কিমিচকে আমরা ডিফেন্সিভ মিডফিল্ডে দেখবো না, কারণ তিনি চলে যাচ্ছেন রাইট ব্যাকে খেলতে।
এরপরে যদি আমরা মিডফিল্ড পজিশনটায় আসি, মিডফিল্ডে কিন্তু এই পাস্কেল গ্রস বলে একজন প্লেয়ারকে জার্মানি চয়েস করেছে, জার্মান টিমে আছে। এই পাস্কেল গ্রস বলে যে প্লেয়ারটি, এই প্লেয়ারটি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে এবছর যদি আমরা সিজন দেখি, সেই সিজনটা খুবই খারাপ গেছে, এবং খারাপ বলতে খুবই খারাপ। সেইখান থেকে দাঁড়িয়ে পাস্কেল গ্রসকে খেলানো, সে কোন জায়গায় খেলবে, কারণ সেন্ট্রাল মিডফিল্ডে পাস্কেল গ্রসকে খেলানো হবে বলেই তাকে নেওয়া হয়েছে, এমনি এমনি তো জার্মান টিমে তাকে নেওয়া হয়নি, তো সে খেলছে, কিন্তু সে কতটা আপ টু দ্য মার্ক হতে পারবে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছেই। তবে সেন্ট্রাল মিডফিল্ডে জার্মানির এবছর প্লেয়ার টু ওয়াচ বা হিরো হবার মতন প্লেয়ার হতে পারে কিন্তু নায়দেন আমিরি। এই আমিরি প্লেয়ারটা কিন্তু বুন্দেসলিগাতে দুর্দান্ত পারফর্ম করেছেন, এবং এই আমিরি প্লেয়ারটা অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার দুটো পজিশনে দুর্দান্ত খেলতে পারেন, বল হোল্ডিং ক্ষমতা দুর্দান্ত, এবং মাঝমাঠটাকে চালনা করতে পারেন নিজের পায়ের জাদুতে। সেইখানে দাঁড়িয়ে এই আমিরি প্লেয়ারটাকে নিয়ে কিন্তু একটা ভালো ফলাফল আশা করতেই পারে জার্মান ফুটবলারেরা বা জার্মান সমর্থকরা বা ভক্তরা। এরপরে যদি আমরা বলি যে জার্মান টিমের একজনই তারকা এই বছরের, তার নামটা বলতে হবে অ্যাটাকিং মিডফিল্ডে, সেটা হলো জামাল মুসিয়ালা। জামাল মুসিয়ালা হয়তো এই মুহূর্তে জার্মান টিমের সবচেয়ে বড় তারকা বলা যেতে পারে, কারণ জামাল মুসিয়ালা যে ফর্মে রয়েছেন, এবং জামাল মুসিয়ালাই হয়তো জার্মান টিমের এবছরের যে একার হাতের দল কোনোদিনও ম্যাচ ঘোরাতে পারে, কোনোদিনও হয়তো জার্মান আটকে গেলে কেউ যদি ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, এই ভরসা করার উপরে রাখা হয়, সেই প্লেয়ারটির নাম কিন্তু জামাল মুসিয়ালা। জামাল মুসিয়ালা ছাড়া কিন্তু অ্যাটাকিং মিডিয়ার আমরা সেই রকম কোনো প্লেয়ার দেখছি না। রাইট উইঙ্গারে কিন্তু সানে আবার ফিরে এসেছে, এই একটা ব্যাপার রয়েছে। সানে যে কিন্তু একজন প্রতিভাবান ফুটবলার হিসেবে উঠে এসেছিল, জার্মানির জার্সিতে সে খেলেছে, তাকে কিন্তু জার্মানির ভবিষ্যৎ প্রতিভা হিসাবে দেখা যাচ্ছিল, কিন্তু সেই সানে কিন্তু নিজের সেই জায়গায় পৌঁছাতে পারেনি। এবছরের বিশ্বকাপে সানে কতদূর কি করতে পারে এবং সানে কি কতটা নাম করতে পারে এটা কিন্তু দেখতে হবে। তাই সানের রাইট উইং পজিশনে খেলাটা এবছরে কিন্তু জার্মানির জন্য একটা বড় অপশন হতে চলেছে। আর যদি আমরা ফরওয়ার্ডে দেখি, তাহলে ফরওয়ার্ডে নিক ওয়ালডেমার্ট আর কাই হাভার্টসের থেকে আমি নিক ওয়ালডেমার্টকে একটু এগিয়ে রাখছি। নিক ওয়ালডেমার্টই হয়তো জার্মানির ফার্স্টে খেলতে হবে, কাই হাভার্টস হয়তো খেলবে না, কিন্তু নিক ওয়ালডেমার্টের খেলার চান্সই এই বছরে তবে তুমি দেখো কাই হাভার্টসের ফর্ম যদি তুমি একটু দেখো, আর্সেনালের হয়ে কিন্তু তিনি ভালো খেলছেন, এবং আর্সেনাল কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি কাই হাভার্টসের পারফরমেন্সের যদি দিক থেকে দেখো, কোথাও গিয়ে কিন্তু সেন্টার ফরওয়ার্ড হিসেবে তিনি খুব একটা ফ্লপ নয়, যথেষ্ট ভালো, এবং যথেষ্ট কিন্তু ফিনিশিংও করছেন, গোল স্কোরিং এবিলিটি তার যথেষ্ট রয়েছে। সেখানে কি মনে হয় যে কাই হাভার্টসকে বসানোটা কোথাও গিয়ে একটা ভালো ডিসিশন হবে? নিক ওয়ালডেমার্ট, তুমি যদি ইংলিশ প্রিমিয়ার লিগটা ফলো করো তাহলে তুমি দেখতে পাবে যে কাই হাভার্টসের থেকে অনেক বেশি প্রলিফিক কিন্তু নিক ওয়ালডেমার্ট এবছরের সিজন, এবং নিক ওয়ালডেমার্ট কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে নিউ ক্যাসেলের হয়ে। নিক ওয়ালডেমার্টের খেলা খুবই ভালো। সেইখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে নিক ওয়ালডেমার্টকে কিন্তু আমি কাই হাভার্টসের থেকে এগিয়েই রাখবো। নিক ওয়ালডেমার্ট কিন্তু এই বছর 33টা ম্যাচে 8টা গোল রয়েছে, 3টে অ্যাসিস্ট রয়েছে। আমরা যদি একটু কাই হাভার্টসের কাছে চলে যাই, মানে কাই হাভার্টসের স্ট্যাটটা দেখে নিই, তাহলে কাই হাভার্টস অবশ্যই আর্সেনালের হয়ে এবারে খুব ভালো ফুটবল খেলেছে, এবং কাই হাভার্টস আর্সেনালের হয়ে এবছর করেছে, কিন্তু তুমি যদি দেখো কাই হাভার্টসের এবছর অ্যাপিয়ারেন্স মাত্র 12টা, গোল করেছে 2টো, অ্যাসিস্ট 3টে, 17% মিনিট মাত্র তিনি খেলেছেন। অর্থাৎ আর্সেনালের হয়ে কিন্তু তিনি সেরকম ভরসা দিতে পারেননি, এবং ভরসা দিতে পারেননি বলেই তো কোকারেজের মতন একজন গোল স্কোরারকে আর্সেনাল তুলে এনেছে, মিকেল আর্তেতা তুলে এনেছিল। সেইখান থেকে দাঁড়িয়ে আমি ওয়ালডেমার্টকে এগিয়ে রাখবো, কারণ ওয়ালডেমার্টের প্রলিফিকনেস গোলের সামনে কাই হাভার্টসের থেকে একটু হলেও বেশি। তবে জার্মানির জন্য এবছর স্ট্রাইকিং পজিশনে যদি সবচেয়ে বেশি কেউ গোল করতে পারে, সেটাও বেঞ্চ থেকে এসে, সেই প্লেয়ারটার নাম কিন্তু ডেনিস উনদেভ। এই ডেনিস উনদেভ প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, বুন্দেসলিগাতে ভালো পারফর্ম করছে, এবং এই প্লেয়ারটি কিন্তু গোল করতে পারে, গোলের মধ্যে রয়েছে। অর্থাৎ জার্মানির এই হলো স্কোয়াড ডেপথ, এবং জার্মানি এভাবেই প্লেয়ার সাজাতে পারে। আমরা যদি একবার জার্মানির প্লেইং 11 নিয়ে কথা বলে নিই, তাহলে আমরা দেখতে পারি গোলে নয়ার ছাড়া গোলে অন্য কেউ নেই। এরপরে ব্রাউন, থিও, তা এবং কিমিচ, এই হলো 4 জন। পাভলোভিচ এবং ফেলিক্স পাস্কেল গ্রক্স, এই হলো মাঝমাঠে। মুসিয়ালা, আমিরি, আনসানে, এই হলো ওপরে 3 জন অ্যাটাকিং, এবং সিঙ্গেল স্ট্রাইকারে তুমি বলছো কাই হাভার্টস, আমি বলছি ওয়ালডেমার্ট। তবে দেখা যেতে পারে কে হতে পারে। এই হলো জার্মান টিম। এবার জার্মান টিমের যদি একটুখানি তুমি কি খেলা আছে জার্মান টিমের গ্রুপ স্টেজটা একটু যদি দেখো, এবং সেখানে আমরা বলতে পারি যে জার্মান টিমের গ্রুপ স্টেজটা কি পরিস্থিতিতে আছে, এবং জার্মান কত দূর অবধি যেতে পারে এই টিম নিয়ে। জার্মানির প্রথম ম্যাচ আছে কুরাসাও, তারপরে আছে আইভারি কোস্ট,
এবং তারপরে ইকুয়েডর। মানে অর্থাৎ জার্মানি কিন্তু খুব একটা সহজ গ্রুপে নেই। আইভারি কোস্ট এবং ইকুয়েডরকে কিন্তু সহজ হিসাবে ধরলে চলবে না, কারণ আমরা জানি আফ্রিকান ফুটবলে আইভারি কোস্ট ইজ আ বিগ পাওয়ার এবং ইকুয়েডর কিন্তু তার যে পাওয়ার ফুটবল যেটা খেলে সেটা কিন্তু জার্মানির বিরুদ্ধে বেশ টাফ। কুরাসাওকে জার্মানি হারাবেই আশা করা যাচ্ছে, সেইখানে আশা করা যাচ্ছে জার্মানি পা ফসকাবে না। এরপরে যে দুটো দল আছে আইভারি কোস্ট এবং তোমার যদি ইকুয়েডর ধরি, সেখানে একটুখানি চাপ হতে পারে, কি মনে হচ্ছে? একদমই, তবে আমার কোথাও গিয়ে মনে হয় যে জার্মানি এবছর কিন্তু খুব একটা ব্যালেন্সড স্কোয়াড নিয়ে গেছে। দেখো, কোনো বড় নাম নেই, তাই খুব একটা বড় প্রত্যাশাও নেই, এবং সেটাই আমার কোথাও গিয়ে মনে হয় একটা কি ফ্যাক্টর হতে পারে। আচ্ছা, প্রত্যেকটা প্লেয়ার খুব একটা নামি দামি নয়, কারোর মধ্যে কিন্তু একটা খুব একটা স্টার হওয়ার নেই। অবশ্যই জামাল মুসিয়ালা আছে, ফ্লোরিয়ান উইটসের মতো প্লেয়ার আছে, তারাও হয়তো পরবর্তীতে আসবে এবং খেলবে, কিন্তু কোথাও গিয়ে মনে হয় এই যে একটা স্কোয়াড, যেই স্কোয়াডে খুব একটা বড় নাম নেই, সেইটাই হয়তো অপোনেন্টের কাছে নিজেদেরকে প্রমাণ করার একটা বড় তাগিদ রাখবে জার্মানির ফুটবলার। কিন্তু জার্মানি ফুটবলে একটা যেটা শোনা যাচ্ছে, সেটা শোনা কথা, সেটা আমরা এখন অবধি সত্যতা যাচাই করিনি, কিন্তু কিছু মিডিয়া বলছে যে জার্মানি নাকি ইতিমধ্যেই তাদের ভিতরে একটা গৃহযুদ্ধ তৈরি হয়েছে। যে দুটো প্লেয়ারের তুমি নাম নিলে, জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান উইটস, এই দুটো প্লেয়ারের মধ্যে নাকি পজিশন নিয়ে একটা যুদ্ধ তৈরি হয়েছে। সেটা তো হবে, এটা কিন্তু একটা প্রবলেম সৃষ্টি করতেই পারে জার্মান টিমে, এটাও একটা বিশাল বড় বিষয়, কারণ দুজনেই জার্মান টিমের স্টার কাস্ট যদি ধরা নিতে পারে, এই দুজনেই ফ্লোরিয়ান উইটস এবং জামাল মুসিয়ালা, এবং দুজনেই একই জায়গায় খেলে। তাদের কাউকে একটা নিজের জায়গা ছাড়তে হবে যদি একসাথে খেলতে হয় মাঠে। সেইখান থেকে দাঁড়িয়ে এই হলো জার্মান স্কোয়াড। জার্মানকে আমি টপ 16 অবধি দেখতে পাচ্ছি, তারপরে আমি জার্মানকে দেখতে পাচ্ছি না। তুমি কি বলবে? না, আমারও কোথাও গিয়ে মনে হচ্ছে যে ফার্স্টে টপ 16 পর্যন্ত দেখা যাক, তারপরে সেখান থেকে যদি রিকভারি করে পরবর্তী রাউন্ডে যেতে পারে, তখন বোঝা যেতে পারবে যে এই দলটা কীরকম কী খেলবে বা কীরকম না। অবশ্যই যেটা তুমি বললে যে দুটো কঠিন ম্যাচ আছে লিগে, সেই দুটো ম্যাচ কীরকম সার্ভাইভ করে বা কী ধরনের ফুটবল খেলে, বেসিক্যালি কী ধরনের ফুটবল খেলে, সেটাই মাথায় রাখতে হবে আসলে। যদি আমরা জার্মানি স্কোয়াড নিয়ে আলোচনা করি, তাহলে এর থেকে বেশি কিছু বলার নেই। জার্মানি স্কোয়াডের আলোচনা এতটাই। ক্যামেরা শুভম মণ্ডলের সাথে আমি অর্পণ দেবনাথ, আমি সায়ন, রে স্পোর্টস।